moments, one moment. Now. হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আর চ্যানেলের নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে তো মানে এখানে থ্যাঙ্কস গিভিং, তো পুরো ছুটি। আর আমি আগের ব্লগটাতে যেমন বলছিলাম যে এই 4টে দিনে বেশ বড় সড়ো অনেকে ট্রিপে বেরোন, অনেকে মানে ফ্যামিলির সকলের সঙ্গে গেট টুগেদার করেন, দেখা করেন। আর টার্কি খাওয়া তো মাস্ট। আর কাল হচ্ছে গিয়ে ব্ল্যাক ফ্রাইডে। তো ব্ল্যাক ফ্রাইডে তো এখানে বেশ একটা বড় সড়ো মানে ডিল চলে, অনেক অনেক জিনিস প্রায় বেশ কম দামে কিনতে পাওয়া যায়। তো প্রচুর শপিং করেন লোকে। মানে আমরা যখন এখানে এসেছিলাম ফার্স্ট, তখন জানেন তো মানে এই ব্ল্যাক ফ্রাইডের টাইমটাতে বেশ দারুণ মজাদার একটা মানে ব্যাপার হতো। ডোর বাস্টার বলে একটা জিনিস হতো, তখন এত অনলাইনের চল ছিল না। তো মানুষজন দোকানের সামনে দাঁড়িয়ে ভিড় করতেন সকাল থেকে, মানে অনেক সকাল থেকে উঠে লাইন দিত আর কি, যেই জিনিসটা কিনবে সেইটার উপর ডিল থাকলে। তো যাই হোক, সেটা কাল আছে। আজ এখন আমরা বেরোচ্ছি হচ্ছে গিয়ে যাব হচ্ছে কেনটাকি থেকে যাব মিসৌরি। তো এখন বেরোলাম, অনেকটাই বেজে গেছে, তো পৌঁছতে প্রায় রাত্রি হবে। যাই হোক, ওখানে একটা ন্যাশনাল পার্ক আছে, তো সেইটা দেখতে যাব। তো চলুন আপনারাও সঙ্গে থাকুন। দেখুন বাইরে ওয়েদারটা কি সুন্দর, মানে ফল তো কেটে গেছে প্রায়, কিন্তু এই দিকে এখনও কি দারুণ সব গাছের পাতাগুলো রং হয়ে আছে। আর এই যে হাসছে শীতকাল বলে, এই দিকটা দেখেছেন গাছগুলো সব পাতা ঝরে গেছে, এবার সেই শুধু শুকনো গাছটা দাঁড়িয়ে আছে, আর এগুলোর জাস্ট পাতা ঝরতে একটু বাকি। যাই হোক, চলুন তাহলে এখন বেরিয়ে পড়ি। বেশ অনেকটা রাস্তা, প্রায় 9 ঘন্টা 10 ঘন্টার মতো ড্রাইভ। আমরা সকলে রেডি হয়ে বসে গেছি। হ্যাঁ, লাল গাছটা তো সুন্দর, আমি সব ওনাদেরকে বলছিলাম তাই, যে কি সুন্দর ফলের কালারগুলো এখন দেখতে পাওয়া যাচ্ছে আমাদের নর্থ। হ্যাঁ, এদিকটা একদম ভীষণ মেঘ করে আসছে। যাই হোক, আমরা দেরি করব না বেশিক্ষণ ধরে এখানে দাঁড়ালে। এইদিকে বৃষ্টি আছে আসলে, তো এই জন্য বেরিয়ে যাই, না হলে আবার বৃষ্টি এখন থেকেই শুরু হয়ে যাবে। এই জাস্ট আসলাম, মোটামুটি 1 ঘন্টা মতো। এখানে আমরা একটা জাস্ট ব্রেক নিচ্ছি। এটা একটা গ্যাস স্টেশন। সাধারণত গ্যাস স্টেশনগুলোতে গাড়িতে তো গ্যাস ভরাই তো যায়, আর তাছাড়া আমরা ফ্রেশ হয়ে নিই, আর কিছু খাবার থাকলে খাই। কখনো গ্যাস স্টেশন থেকে কিনে খাই, কখনো নিজেদের সঙ্গে ক্যারি করা খাবারগুলোও খাই। তো আজকে বাড়ি থেকে সঙ্গে করে নিয়ে এসেছি একটুখানি চাউমিন বানিয়ে নিয়ে এসেছি এখন। তো কিন্তু চাউমিনটা হচ্ছে গিয়ে গরম করে আনি, এখানে ঠান্ডা হয়ে যায় বলে গ্যাস স্টেশনের মাইক্রোওয়েভে গরম করে নিয়ে খেয়ে নিই গাড়িতে বসে। বাড়ি থেকে সঙ্গে করে আসলে খাবার কিছু নিয়ে আসলে একটুখানি সময়ও কম হয়, আর তাড়াতাড়ি করে বাড়ির খাবারটা খেয়েও নেওয়া যায়। কারণ এখন তো যে কটা দিন বেড়ানোর জন্য বেরোনো হয়, সে কটা দিন তো ধরুন বাইরে থেকেই সমস্ত খাবার কিনে খেতে হয়। যতই বাঙালি হই আর ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে খাই না কেন, তাও সেগুলো তো আর বাড়ির মতো হয় না, অথবা সেরকম হালকা খাবার হয় না। রেস্টুরেন্টের খাবার মানেই তো একটু তেল ঝাল মশলাদার হয়, তো বাইরে বেরিয়ে একটু ওটা অ্যাভয়েড করতে পারলে ভালোই হয়। এরকম গৌরনীতের মতো আসছিস কেন হাত তুলে? Both of them are no Maggie. Where's no Maggie? ওই তো তোর মেয়ে Eggy. এগি খাবি? ওটা এগ নে। Put a bit egg. I want a big egg.
যত এই দিকটায় যাচ্ছি আসলে আমরা কোনোদিনও এই দিকের রাজ্যগুলোয় আসিনি। আমরা তো যাচ্ছি এখন কেনটাকি, তো ভার্জিনিয়া, টেনেসি এই সমস্ত স্টেটগুলোর ওপর দিয়ে তারপরে গিয়ে পৌঁছবো কেনটাকিতে। আর দেখুন এই দিকটাতে কি সুন্দর পাহাড় আর মেঘের যেন মেলবন্ধন হয়েছে। আসলে একটু মেঘলা ছিল তো কিছুক্ষণ আগে, আর তারপরে গিয়ে মেঘ কাটিয়ে এখন নীল আকাশ, আর কোথাও কোথাও আবার একটু আধটু মেঘ দেখা যাচ্ছে। এরকম যখন লং ড্রাইভে বেরোই কখনো কখনো খুব ভালো লাগে দেখতে, আবার কোথাও কোথাও যখন কিছুই দেখা যায় না তখন একটুখানি মনোটোনাস লাগে। আর তাছাড়া রাত্রিবেলা হয়ে যায় যখন, তখন তো আর কিছু বলারই নেই, কিছু তো দেখতেই পাওয়া যায় না শুধু রাতের অন্ধকারকে ছাড়া। চারিদিকটা পুরো একেবারে পিচ ব্ল্যাক অন্ধকার থাকে। এই দেখুন এখন একটা গ্রামের ওপর দিয়ে যাচ্ছি, ওইদিকে কি সুন্দর কত যেন গরু, আর এখানকার গরুগুলোকে দেখেছি সবাই যেন একই রকম দেখতে। এখন আরও অনেকটা রাস্তা চলে এসেছি, অবিরাম গল্প করতে করতে আর খাবার খেতে খেতে। এই বেড়াতে বেরোলে দেখেছি গাড়িতে বসে কি মনে হয় যে মুখটা চালাই, তার মধ্যে আবার বাঙালি বেড়াতে বেরিয়েছি, আর আমার তো মনে হয় যে একটুখানি মুড়ি হলে খুব ভালো হয়। সেই জন্য ঝাল মুড়িটা না হয় করতে পারি না, তবে আজকে দেখুন প্যাকেটে করে একটা চপ ভেজে নিয়ে এসেছি, একটুখানি ওই ফয়েল পেপারে জড়িয়ে কুচনো পেঁয়াজ নিয়ে এসেছি, আর সঙ্গে চানাচুর আর মুড়িটাতে সামান্য একটু তেল দিয়ে নিয়ে চলে এসেছিলাম। আর তাছাড়া এমনিতে কথাই আছে ভ্রমণ পিপাসু বাঙালি, তাহলে বাঙালি যখন বেড়াতে বেরোবে তাও আবার আমেরিকার মতো জায়গায়, নিজের সমস্ত জিনিস তো একটু গুছিয়ে নিয়েই বেরোতে হয় বলে। তো এখন আমরা মোটামুটি 4 ঘন্টা এসেছি, সন্ধে হব এখানে হচ্ছে কি আমরা যেখানটায় যাব সেটা হচ্ছে কি আবার সেন্ট্রালে, মানে সিএসটি, তো টাইম জোন চেঞ্জ হয়ে যাবে। মানে আমাদের এখানে যখন 5টা বাজছে এখন, ওদের ওখানে এখন 4টে বাজছে। আর এই দেখুন সূর্য এখন প্রায় ডুববো, একটু পরেই পুরো চারিদিকে অন্ধকার। এই তো রাস্তা দেখতে পাচ্ছেন যে সেরকম লাইট কোথাও, মানে কিছু কিছু জায়গায় একদম লাইট থাকে না, কোথাও কোথাও আবার লাইট থাকে, তো একদম অন্ধকার হয়ে যাবে। যাই হোক, সেই অন্ধকারের মধ্যে আমাদেরকে যেতে হবে অনেকটা রাস্তা, তো ওই জন্যই চেষ্টা করছিল যে সকালে 10টা কি 9টার মধ্যে বেরোনো, কিন্তু সমস্তটাই তো প্ল্যান ক্যান্সেল হয়ে বেরিয়েছি 12:30টা। তো যাতে অনেকটা অন্ধকারে না চালাতে হয় সেই জন্যই ও একটু সকাল সকাল বেরোবো বলে। যাই হোক চলুন তাহলে এখন পৌঁছে যাব বেশ কিছুক্ষণ পর অন্ধকারের মধ্যে। তার আগে এইখানটায় সমস্ত পাহাড় একেবারে গাছের পাতা শূন্য হয়ে গেছে, এই দিকটা আরো বেশি ঠান্ডা তো ওই জন্য। 8-10 ঘন্টার জার্নি করে গাড়ি চালিয়ে ঠিক একটা রাজ্য থেকে আর একটা রাজ্যে পৌঁছে যাওয়া যায়, শুধু ওই সময় মতো বেরোতে হয়। এই দেখুন না, তখন বেরোলাম বাজছিল 12:30 মতো, আর এখন বাজে হচ্ছে রাত্রি প্রায় 8:30 মতো। মাঝখানে একটু আধটু করে দাঁড়িয়েছি, ওই গ্যাস স্টেশনগুলোয় দাঁড়ানো যায়, আর তাছাড়া রেস্ট এরিয়াগুলোতে, তো সেইগুলো দাঁড়িয়ে দরকার মতো খাবার, কফি এই সমস্ত কিছু তুলে নিয়েছি। রাস্তায় আস্তে জানেন তো একটা জায়গায় দেখলাম ভীষণ বড়সড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি সমস্ত কিছুতে একেবারে ছয়লাপ হয়ে গেছে, আর গাড়িগুলো একেবারে ভেঙে চূর্ণ, কাঁচ টাচ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এগুলোই এইখানকার খুব ভয়াবহ দৃশ্য হয় আর কি, আর যাদের সঙ্গে ঘটে তাদেরও খুব কষ্ট হয়। যাই হোক, অবশেষে প্রায় 10.5 ঘন্টার মতো জার্নি করে এখন হোটেলের রুমে পৌঁছে গিয়েছি। এবার মোটামুটি রাত তো হয়ে গেছে অনেকটা, তাই ওই যে খাবার ক্যারি করছিলাম, খাবার এনেছি, ওগুলোই খেয়ে নেব। ভোজন রসিক আর ভ্রমণ পিপাসু বাঙালি বলে কথা, তাহলে তো এই সমস্ত জিনিসের একটু ব্যবস্থা করে নিতে পারলে ভালোই হয়। ওই যে দেখলেন না গাড়িতে বসে কীরকম মুড়ি খাচ্ছিলাম, চপ দিয়ে, তাও আবার। যাই হোক, বেশিবার আবার আমেরিকায় বাঙালি ভ্রমণ এইসব কিছু বললে সেদিন একজন খুব বললেন যে কপি। আমার তো মনে হয় ভাষায় সমস্ত মানুষেরই অধিকার আছে, সে বলা হোক অথবা লেখা। পুরো ভ্লগটা, কন্টেন্টটার মধ্যে কি রয়েছে এই সমস্ত কিছু না দেখে শুধু একমাত্র থাম্বনেলের 1-2 ওয়ার্ড দেখে মন্তব্য করে চলে যায়। যাই হোক চলুন, এদিকে ভাত বাড়াও হয়ে গেছে, মাইক্রোওভেন তো হোটেলের রুমে থাকেই, ফ্রিজ আর মাইক্রোওভেন, আর আমরা একটু পেপার প্লেটস, বাটি,
চামচ এই সমস্ত কিছু ক্যারিও করি, যাতে করে ওগুলো নিতে ঢালতে সুবিধে হয়। তো প্রথম রাতটা একটু এরকমভাবেই কাটিয়ে নিই। এরপর তো তারপরের দিন থেকে তো বাইরের খাবারই খেতে হবে, কারণ বাড়ির খাবার নিয়ে আর কত ঘোরা যায়। তবু এই প্রথম রাতে অনেকটা ড্রাইভ থাকে তো, আর দেরি করে কোথায় কি খাবার পাবো না পাবো, ওই জন্য এই প্রথম রাতের খাবারের ব্যবস্থাটা একটু করে নিয়েছি। গুড মর্নিং, সকাল হয়ে গেছে। এবার হচ্ছে গিয়ে আমরা এখন হোটেলেরই কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্ট দেবে, তো সেখানে যাচ্ছি। তারপরে গিয়ে একটু পরে রেডি টেডি হয়ে বেরোবো। হোটেলটা হচ্ছে গিয়ে এই যে, আর 4-5টা হোটেলের এরম। এখানে এখন শীত ঠান্ডা বলে পুলটা এরম ঢাকা দিয়ে রেখে দিয়েছে। শীতকালে তো পুলের কথা ভাবাই যায় না। হোটেলে বিশ্বাস করুন, আমরা ছাড়া আর কেউ নেই, পুরো সমস্ত রুম ফাঁকা। এই যে জানালাগুলো কালো কালো হয়ে আছে, পর্দার বাইরে মানে পর্দার ভেতর দিয়ে দেখা যাচ্ছে যে রুমগুলো খালি, কেউ নেই, শুধু আমরাই, তাই তো? আছে আরো লোক আছে, কম আছে। চল ভুতু বাবাটা খেয়ে নি, চলো চলো। চলো। No, there's three. আচ্ছা, একটা রেখে দাও। গোরা 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 I'm spinning. দেখ কোন দিকে অ্যারোটা দেওয়া আছে, সেই দিকে ঘুর। এই দিকে রাইট সাইড। আস্তে 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 হয়েছে না, হয়েছে আস্তে আস্তে। তুই কর্নফ্লেক্স না সিরিয়ালের সঙ্গে জুস খাবি? খাওয়া যাবে না। সকালে অল্প স্বল্প হালকা এখানে ব্রেকফাস্টের ব্যবস্থা ছিল, খেয়ে নিয়েছি আমরা। এবার রেডি হব, নিয়ে তারপরে গিয়ে বেরোবো। একেবারে ন্যাশনাল পার্কটার পাশাপাশি একটা হোটেল নিয়েছি, যাতে করে সকালে উঠে অনেকক্ষণ না রেডি হতে সময় লাগে, আর তারপরে গিয়ে যেতে আরও বেশি টাইম লাগে, নিয়ে দেরি করে পৌঁছোই। আসলে যেখানে যাচ্ছি ওখানে আমাদের আজকে একটা ট্যুরের প্ল্যান করা আছে, মানে সেই ট্যুরটা নেওয়া আছে একটা পার্টিকুলার টাইম থেকে। তো সেজন্য সেই সময়ের নির্দিষ্ট মোটামুটি ওই আধ ঘন্টা 45 মিনিট মতো আগে পৌঁছতে হবে। তাই জন্য আমরা ভেবেছি যে কাছাকাছি যদি হোটেলটা নেওয়া হতো তো সুবিধেই হয়, তো সেই মতো হোটেলটা নিয়েছি। আমরা হোটেলটা ছেড়ে এখন বেরিয়ে চলে আসলাম। এইবার আমরা যাব হচ্ছে গিয়ে, তো ন্যাশনাল পার্কটা হচ্ছে ম্যামথ কেভ ন্যাশনাল পার্ক। তো এই এটা টাউন একটা ছোট্ট মতো, এখানটাতেই হোটেলটা ছিলাম। এবার একটু বেশ কি বলবো, হালকা ড্রাইভ করে যাচ্ছি। এখান থেকে বেশিক্ষণ না, 15 মিনিট। এমনিতে কালকে যতটা রাস্তা এসেছি ততটা রাস্তায় জানেন তো খুব ভালো রাস্তা ছিল। সাধারণত এদেশের রাস্তাঘাট বেশ ভালোই হয়, তবে কোথাও কোথাও একটু আধটু চোকলা টোকলা উঠে যায় দেখেছি। কিন্তু কাল থেকে যে রাস্তায় আসছি, এই দেখুন এই রকম পুরো রাস্তা ভীষণ সুন্দর। হয়তো আশপাশে অত সুন্দর সিনিক কিছু নেই, কিন্তু কোথাও কোথাও যেখানে যেখানে আছে সেখানগুলো দিয়ে আসার সময় যেন মনে হচ্ছে চোখ সরানোই যাচ্ছে না। যদিও একটু মেঘলা ছিল, তবে আজকে দেখছি ওয়েদার বেশ ভালো। কিন্তু এখানে জানেন তো এখন ভীষণ ঠান্ডা, ওই 3 ডিগ্রির কাছে টেম্পারেচার। তবে কালকে এখানে স্নোফলের কথা আছে, কি জানি পড়বে কি না, তবে প্রেডিকশানে যা থাকে তা তো অবশ্যই হয়। এই স্নোফলটা আবার ছিল না, মানে আমরা এই 2-4 দিন আগে থেকে প্ল্যান করছি তখন থেকে জানেন তো স্নোফলটা ছিল না, কিন্তু হঠাৎ দেখছি স্নোফলটাও অ্যাড হয়ে গেছে। যাক, এই দিকটা দেখুন গাছের পাতাগুলো সব পড়ে গেছে, তাও কি অদ্ভুত সুন্দর লাগছে। তবে এই সমস্ত যে জায়গাগুলো দিয়ে ওপর দিয়ে কাল থেকে আসছি সবটাই দেখছি বেশ গ্রাম গ্রাম। শহরের ওপর দিয়ে মোটামুটি খুব একটা আসিনি, অথবা ডাউন টাউনেও উঠিনি। আর এই পার্কটিও হচ্ছে গ্রামের মধ্যেই অবস্থিত, তাই কোথাও কোথাও দেখছি যে হরিণ, তারপর ভাল্লুক, এই সমস্ত কিছু সিম্বল দেওয়া আছে। হয়তো মাঝে মাঝে কখনো সখনো দেখাও যায়। যাক, পৌঁছে গেছি এবার। তো আমরা পৌঁছে গেছি এইখানটাতে। এইবার হচ্ছে গিয়ে এইখানে ভিজিটার সেন্টারের ভেতরে আমাদের ঢুকে পড়তে বলেছে, নিয়ে ওখান থেকে আধ ঘন্টা পরে ট্যুর শুরু হবে। তো চলুন ভিজিটার সেন্টারের ভেতরে যাই। এখন যেরমভাবে প্রিপারেশান নিয়ে যেতে বলেছে, যে হালকা জ্যাকেট বা হালকা গরমের জামা কাপড় পোশাক পরে থাকতে, কারণ এখন তো এখানে ভালোই ঠান্ডা, বুঝতেই পারছেন।
তো এটা হচ্ছে কি পার্কিং লট ম্যামথ কেভ ন্যাশনাল পার্কের। আমরা মোটামুটি জ্যাকেট ট্যাকেট পরে সব পরে নিয়েছি, কারণ প্রথমে ভাবছিলাম যে পুল ওভার পরে যাই, তারপর দেখছি না বেশ ঠান্ডা, তাই জন্য আর পুল ওভারের রিস্ক নিলাম না, কারণ ভেতরে গিয়ে যদি ঠান্ডা লাগে তখন খুব মুশকিল হবে। তো চলুন ভেতরে ঢুকি। সো বেশ ঠান্ডা এখন এখানে। আমরা তো এখন ঢুকবো, জাস্ট ট্রিপটা ট্যুর বুক করেছি। তো কোথায় মানে এটা তো বলছি আমি তখন থেকে যে ম্যামথ কেভ, তো এটার একটা গল্প মানে হিস্ট্রি আছে, তো হিস্ট্রিটা যে দ্বীপ পড়ে এসেছে। না খুব বড় কিছু হিস্ট্রি নেই, মানে আসলে বলছে বেশ নাম করা একটা কেভ সিস্টেম। হ্যাঁ, তো যতটুকু জানলাম যে এটা হচ্ছে তোমার ইউএসএ তে বা ওয়ার্ল্ডে ওয়ান অফ দ্য লার্জেস্ট কেভ সিস্টেম। কেভ সিস্টেম কথাটা কেন বলছি না তুমি বললে না যে এটা আগে একটা কি শ্যালো যেমন আমেরিকার যে কোনো জায়গায় সব প্রাগৈতিহাসিক সময় থেকে সব সমুদ্র ছিল, সেই সমুদ্রগুলো যে কোনো জায়গায় নয়, যেমন গ্র্যান্ড ক্যানিয়ন কিছু জায়গায় মহিখাত। কেভস কেন বলছে, এটা আন্ডার ওয়াটার কেভস, এর ভেতরে আগে বড় জিনিস জলের ব্যাপার ছিল। তো সেই সমুদ্রটা, এবার সমুদ্র কত কি ছিল সেটা বহুত পুরনো, তো সেই সময় থেকে এই সামহাও এই বিভিন্নভাবে এই যে ন্যাচারাল যে প্রসেসগুলো, যেমন তোমার এই অ্যাসিডিক ওয়াটার, রেন ওয়াটার, গ্রাউন্ড ওয়াটার, তলায় লাইমস্টোন, এইসব সব ওই যে যেমন নর্মালি দেখি স্ট্যালাগমাইটস, স্ট্যালাকটাইটস, এগুলো যেগুলো অন্যান্য কেভে দেখেছি, সেম প্রসেসেই এখানেও ওই জল টল লেগে জায়গাগুলো হলো হয়ে গিয়ে একটা ভীষণ বড় স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। তলাটা যেন একটা অন্য বিরাট বড়, হ্যাঁ সত্যি এটা তৈরি হয়েছে। তো এটা বলে যে ওয়ার্ল্ডস লার্জেস্ট, অলমোস্ট লার্জেস্ট, আরও কিছু আছে কিনা জানি না। তো ওয়ার্ল্ডস লার্জেস্ট কেভ সিস্টেম, মানে কেভ, কন্টিনিউয়াস কেভ, ওপেন কেভ, এরকম নয় যে খুব কনস্ট্রিক্টেড ছোটোখাটো জায়গা, তা না, বেশ একটা বড় এরিয়া নিয়ে, ওপেন এরিয়া, বড় ছাদওয়ালা জায়গা, তার মধ্যে কিছু কিছু জায়গা আছে যেখানে যেখানে ছোট ছোট। আর এটার আমাদের তাহলে আজকের ট্রিপটা কিরম ভাবে প্ল্যান করা হয়েছে? একই রকম কি দেখায় না অনেকগুলো ট্যুর আছে? ব্যাপারটা হচ্ছে এটা বিশেষত কেভ ট্যুরগুলো এখানে অনেক হয়, আর এখানে একটা নয়, বিভিন্ন ধরনের কেভ ট্যুরস আছে, প্রায় 15 থেকে 16 রকমের কেভ ট্যুর আছে। তার মধ্যে জনপ্রিয় এই 2-3টা খুব পপুলার। আর যেমন আমরা গেলাম হিস্টোরিক ভিউ কেভ ট্যুরস, এরপর আছে নায়াগ্রা ফলস আছে, তারপর ডোমস অ্যান্ড আর একটা কি আছে, আর কত করে টিকিট, এরম সবকটাই আছে, প্রায় 15-16টা ট্রিপ আছে। আর তার মধ্যে সব ওই 1 ঘন্টা 2 ঘন্টা করে টাইম নেয়, গাইডেড ট্যুর সবকটা। এবার সেই গাইডেড ট্যুর অ্যান্ড তার জন্য কিছু এই প্রত্যেকটা ট্যুরই ডিপেন্ডিং অন কতটা ডিফিকাল্টি লেভেল, কতটা টাইম নিচ্ছে, তার উপর ডিপেন্ড করে $25 to $30 রেঞ্জে বা $35 ইভেন পার হেড অ্যাডাল্ট নিচ্ছে, আর বাচ্চাদের একটু কম। আর আগে থেকে বুক করতে হয় কি? আর হ্যাঁ, মানে পাচ্ছিলাম না তো, আমরা তো লাকিলি পেয়ে গেছি, কারণ জাস্ট 2-3 দিন আগে আমরা কেটেছি, যা 2টো টিকিটই ছিল। হ্যাঁ, বুকিং স্টার্ট হয় তো জুন মাস থেকে, জুনের 3rd থেকে স্টার্ট হয়েছে। আর আজকের দিনে বিশেষ করে এরকম থ্যাঙ্কসগিভিং এর টাইমে সব পুরো বুকড আপ, মানে এভরি 15 ট্যুর উইথ অল 110 কি 70 করে যে পার্টিসিপেন্টস, ফুললি বুকড আপ। আমরা লাকিলি 3টে টিকিট ওপেন হয়েছিল, সেই 3টে থেকে পেয়েছি, না হলে আমাদের এই এখানে আরও কিছু অ্যাক্টিভিটি আছে, যেমন হাইকস, তারপর কিছু কায়াকিং রিভার টিভার আছে, তারপর হাইকিং, এইসব নিয়ে এখানে চলে। ও হ্যাঁ, আর বলতে ভুলে গেলাম, মানে বলেছিল যে লার্জেস্ট কেভ সিস্টেম, তো প্রায় 405 মাইল ধরে এই কেভ নাকি তলায় আছে। 405 মাইল মানে বুঝতে পারছো কতটা ডিস্টেন্স। আচ্ছা, টু মাচ, নিচে অনেক বড় এরিয়া, এতটা এক্সপ্লোর হয়েছে সুফার, মানে অনেক দিন ধরে এটা এক্সপ্লোর হচ্ছে। 17th সেঞ্চুরি থেকে এক্সপ্লোর করছে মানুষজন। 19th সেঞ্চুরিতে এসে এখানে একজন ভদ্রলোক ছিলেন যিনি এক্সপ্লোর করেছিলেন, নামটা ভুলে গেলাম, বাট তিনি এই ফাইনালি এই কেভটা এক্সপ্লোর করেছেন।
আমাদের ট্যুরটা শুরু হওয়ার আগে হাতে বেশ 10 থেকে 15 মিনিট সময় ছিল, আর সেই সময় ভাবলাম যে একদম শেষ হয়ে যাবে যখন ট্যুর, তখন হয়তো একটু সন্ধে মানে বিকেল অ্যাটলিস্ট হয়ে যাবে। তো তার আগে এই আশপাশে কি আছে অ্যাটলিস্ট কিছু তো ওভারলুক ভিউ পয়েন্ট থেকেই যায়, তো সেগুলো একটুখানি ঘুরে আসলাম। এবার আবার পার্কের একেবারে যেই বোর্ডটা থাকে সেই বোর্ডটার সামনে এসেছি। বোর্ডের সামনে তো কয়েকটা ছবি ম্যান্ডেটারি আর কি, এই ছবিগুলো না তুললে তো হয় না। এগুলো হচ্ছে জানেন তো জীবনের অনেকগুলো স্মৃতির মধ্যে একটা স্মৃতি, যে হয়তো কোনোদিনও এই পার্কটায় এসেছিলাম, তো ওই ছবিগুলো দেখলে ঠিক পরে কখনো মনে পড়ে যাবে। যাই হোক, চলুন এবার ভিজিটার সেন্টারের ভেতরে ঢুকি। আমেরিকাতে এমনিতে শীতকাল বলুন কি গরমকাল, সমস্ত কালেই যেই ঘরের ভেতর বলুন কি গাড়িটা বলুন সর্বস্ব হয়ে ওঠে। এই যে শীতকাল পড়তে শুরু করেছে, এই সময় এতই ঠান্ডা, এই যে বাইরে পার্কিং লটটা এমন ঠান্ডা, আর হি করে হাওয়া দিচ্ছে, ওই ঠান্ডা হাওয়ায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না। ওই জন্য এই সমস্ত সময়গুলোতে মনে হয় যে ঘরের ভেতরে আর না তো গাড়ির ভেতরে সময়টা যতটাক্ষণ কাটাতে পারি আর কি। কারণ রোদটা সত্যিকারে এই ধরনের মাঠে দাঁড়িয়ে একদম পোহানো যায় না। মাঠে না হাওয়া বেশি, আর রোদটা তো আছেই, কিন্তু হাওয়া থাকে তো সেজন্য ওই রোদটা না আরাম তখন মনে হয় না। যাই হোক, এই দেখুন ভিজিটার সেন্টারে তো বুঝতেই পারছেন কি কি থাকে। সাধারণত আমার ব্লগে ভিজিটার সেন্টারগুলোতে আমি এইগুলোই কভার করার চেষ্টা করি। পুরো ভিজিটার সেন্টারটাতে নানা রকম জিনিসের মানে ঘর সাজানোর জিনিস বলুন, তারপরে সফট টয়েস বলুন। ভিজিটার সেন্টারটা যেই ন্যাশনাল পার্কের ভিজিটার সেন্টার, সেটা ওরিয়েন্টেড কিছু টি শার্ট থাকে, পুলোভার্স থাকে, আর তাতে লেখা থাকে যে কোন পার্কটা সেই রকমভাবে। আর তাছাড়া একটা ইনফরমেশনাল সেন্টার থাকে, যদি সেই পার্কের কোনো টিকিট কাটার মানে যেরকম আমরা ট্যুর নিয়েছি সেরকম ট্যুরের ব্যবস্থা থাকে, তাহলে টিকিট কাটার জায়গা থাকে। এছাড়াও হচ্ছে গিয়ে রেস্ট নেওয়ার ব্যবস্থা, রেস্ট রুমস থাকে, আর হচ্ছে গিয়ে বাচ্চাদের ছোট করে খেলার জায়গা থাকে, মিউজিয়াম থাকে। এখানে যেরকম এটা যেহেতু একটা ওই ফরেস্ট ধরুন কি গুহার ভেতরেই ঢুকবো এই রকম ধরনের একটা ন্যাশনাল পার্ক, তো এখানে একটা বাচ্চাদের রেঞ্জার প্রোগ্রাম আছে। যাই হোক, ওরা এখন ওইখানে রয়ে গেছে, দীপ আর রন, ওই ভিজিটার সেন্টারে যেখানটায় সুভিনিয়ার্স বিক্রি হচ্ছে। আর আমি এখন এসেছি হচ্ছে মিউজিয়ামটায়। এই যে এখানে যেগুলো লাইট জ্বলে উঠছে, একটা সুইচ দেওয়া আছে, তো পুরো যে এই মাঠটা জুড়ে কোথায় কোথায় শৃঙ্খল আছে, মানে পুরো আমরা যেখানে এখন দাঁড়িয়ে আছি এর নিচেই হচ্ছে গিয়ে কেভ সিস্টেম, এর নিচেই হচ্ছে গুহা। ভাবা যায় যে এত বড় কনস্ট্রাকশন, এমনকি রাস্তা, ওপরে একটা পৃথিবী, ওপরে সত্যিকারের পৃথিবী, আর নিচে নাকি গুহা। তো জানি না, গিয়ে দেখতে পাবো এখন। তো বলছে তো এত বড়, বললোই মাত্র যে 400 না 450 মাইল জায়গা জুড়ে এই সিস্টেমটা, ওয়ার্ল্ডের লার্জেস্ট লংগেস্ট আর কি গুহা। আর এই মিউজিয়ামটার মধ্যে দিয়ে মোটামুটি ভেতরে নামলে যে সমস্ত এদের ট্যুরগুলো আছে আর কি, দীপ যেমন বললো যে বেশ কিছু টাইপের ট্যুর আছে, তো সমস্ত ট্যুরগুলোতে গেলে আর কি কীরকম অভিজ্ঞতা হতে পারে। কোনো ট্যুর হচ্ছে এক ছোটোখাটো গুহার ভেতরেও হয়তো আরও অনেক পাথরের কাটিং থাকে, যেগুলো আরও অন্য রকমের হয়। তো সেই সব জায়গাগুলোতে এক্সপ্লোর করলে কীরকম লাগতে পারে, সেই সমস্ত কিছু দিয়ে বেশ ভালো করে মিউজিয়ামটায় বোঝানো রয়েছে। চলুন এবার যাই। 115 জন না আছি এখন আমরা, যতজন যাব নিচে গুহার মধ্যে, তো তাদেরকে একটু কিছু আজকে যিনি আমাদের ট্যুর গাইড বলে নিচ্ছেন এখানে। Thank you for being honest. I love it. Now, today for our historic tour, 2 hours, 2 miles, about 540 stairs on our route today. We are going to experience some spots where if you're afraid of heights, you may need to consider that before we head into the cave. We'll be walking over a series of bridges.
সাধারণত এই ধরনের গাইড ওরিয়েন্টেড ট্যুরগুলো শুরু করার আগে ওনারা বলে নেন যে যার যেরকম দরকার রেস্টরুম খাবার সমস্ত কিছু আগে সেরে নিতে, কারণ এই যে এখন কেভের মধ্যে যাব ওর ভেতরে কিন্তু খাবার নিয়ে যাওয়া অ্যালাউড নয়। জল নিয়ে যাওয়া যেতে পারে কিন্তু কোনো ফ্রুট জুস এই সমস্ত কিছু নট অ্যালাউড। তো সেজন্য সেই সমস্ত সতর্কতাগুলো এখানে বলে দিয়ে থাকেন। এছাড়াও অনেক বাচ্চা যাচ্ছে আজকে, প্রায় 30 জন মতো বাচ্চা আছে যারা 16 বছরের নিচে। তো সেই সমস্ত বাচ্চাদের জন্যও আর কি, যেহেতু ভেতরে কোথাও কোথাও নাকি একদম নিচু হয়ে যেতে হবে, এরকম একটা জায়গা আছে যেখানে যদি ভীষণ স্বাস্থ্যবান হয় আর কি কেউ, তাহলে সে ঢুকে অ্যাক্সেস করতে পারবেন না। তো সেই সমস্ত কিছু বলে নিচ্ছেন। তো যাই হোক, এবার আমরা সকলের জন্য এখানে এসে পৌঁছানোর জন্য এই গুহার মুখের সামনে অপেক্ষা করছি। আর ওই দিকটায় তাকিয়ে দেখুন কি সুন্দর একদম গুহাটাতে ঢোকার মুখে ঝর্ণার মতো জল পড়ছে। ঠিক ঝর্ণা নয়, কোথাও থেকে একটা হয়তো জলের সোর্স আসে, সেখান দিয়ে ঝিঝি করে জল পড়ছে। 62টা স্টেপস। এই একেবারে কেভের মধ্যে ঢুকে গেছি গুহার ভেতরে। আর এখন সেভাবে হয়তো ভিডিও তোলা যাবে না, কারণ ভেতরটা দেখুন অন্ধকার একদম। আছে বাবা, বাদুড়ও আছে। ব্যাটসের বেঙ্গলি হচ্ছে বাদুড়। বাগুর না, বাগুর নয়, বাদুড়, বাদুড়। এই দেখ, এখানে আবার একটা দরজা খুলছে। আপনারা কি কিছু দেখতে পাচ্ছেন? এই যেখানে একটা লাইট জ্বালালেন, এবার হয়তো আর কিচ্ছু দেখা যাবে না, তবে হ্যাঁ লাইট জ্বালিয়ে রেখেছে বেশ সুন্দর করে। You want feet that. Everybody will feet. And you will. You're the tallest here. Oh no. What can I do? Oh, you. 5000 বছর পুরনো এই গুহা, মানে এটা ট্রেস পাওয়া গিয়েছিল 5000 বছর আগে। তবে তারপরে অনেকগুলো বছর পরে এটা কোনো মানুষ এখানে ঢুকে আর এটার আবিষ্কার করেন। কি অদ্ভুত দেখুন, ভাবা যায় যে এর ওপরেই নাকি রাস্তা আছে, রাস্তা দিয়ে বড় বড় গাড়ি কত কি চলছে, কত মানুষ এটার ওপরে কত কি করছে, কিন্তু তার নিচেই যে একটা এরকম বড় গুহা, আর সেটা দেখুন কিছু মিটারের মধ্যে নয়, মাইলের পর মাইল জুড়ে, আর তার মধ্যে কত সুন্দর এরকম রাস্তা করা আছে। এই যেখান দিয়ে হাঁটছি আমরা সেই জায়গাটা বেশ সিমেন্টের ইট দিয়েই রাস্তার মতো করা রয়েছে। তারপরে গুহার ভেতরেও দেখছি কিছু মেনটেনেন্সের কাজ হয়েছে। ইনফ্যাক্ট এই রাস্তাগুলো বানানোর জন্যও তো অনেক মানুষ এখানে এসেছেন, কাজ করেছেন। তারপরে গিয়ে কোথাও কোথাও সিঁড়ি আছে দেখছি, এখনও কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। যাই হোক, এই দেখুন আরও অনেকটাই ভেতরে চলে এসেছি। এখন গুহার ভেতরে আমরা, আর কি সুন্দর রাস্তা যে করা আছে, এই যে মাঝে মাঝে অন্ধকার হয়ে যাচ্ছে, কিছুই দেখতে পাচ্ছেন না আপনারা। এই দেখুন এরকম সিঁড়ি টিড়ি করা আছে। রন একা একা যাস না, এই দিকটা পুরো একদম এইখানটা দিয়ে আসলাম আমরা এতক্ষণ। প্রায় 2 ঘন্টার এই ট্রিপটা। তো এই 2 ঘন্টার ট্যুরটার মধ্যে আমাদের বলেই ঢোকালেন যে এখানে 2 মাইল মতো হাঁটা আছে। তো একদমই প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছে গিয়েছি। ওই যে প্রথমে উনি বললেন যে এমন একটা জায়গা রয়েছে এখানে যেখানে একটু বেশি লম্বা বা একটু বেশি স্বাস্থ্যবান মোটাসোটা হলে সেই জায়গাটায় নাকি আটকে যেতে পারে, সম্ভাবনা আছে। সেটাই হচ্ছে এই জায়গাটা। এখানটা সত্যি এই হেঁটে যাওয়ার স্পেসেসটা বেশ কম, আর মাথা তো উঁচু করাই যাচ্ছে না। মানে আমি কত শর্ট, আমি মাথা উঁচু করতে পারছি না, তাহলে তো লম্বাদেরকে আরও অনেকটাই নিচু হয়ে যেতে হয়। কিন্তু এইখানটা পেরিয়ে দেখুন, এই যে নিচে নামলাম, এখানে আবার রেস্টরুম করা আছে, মানে ভাবলেও অবাক লাগে এদের। This is a good place. The rocks to দেখেছো? এই তিল rocks. Yes, such oily rock. আমি এগিয়ে যাচ্ছি, জায়গা দিতে পারবে না। Papa, because you're not fat.
গুহার মধ্যে তবে কিন্তু কোনো পোকামাকড়ের খুব একটা ভয় নেই, তবে দু একটা বাদুড় নাকি উঠতে কোনো জায়গায় দেখতে পাওয়া যায় সেরকমই বললেন, কিন্তু এখনো পর্যন্ত সেরকম কিছু দেখতে পাওয়া যায়নি। আর এরকম বড় একটা সুড়ঙ্গের মধ্যে কখনো কখনো আবার আমাদের যিনি গাইড উনি পুরো সমস্ত লাইট অফ করে দিয়ে কীরকম এক্সপিরিয়েন্স হতে পারে যখন এটা আবিষ্কার হয় আর কি, যিনি ঢুকেছিলেন বা আগে যারা এখানে ঢুকতেন কাজ করার জন্য সেই সময় তাদের এক্সপিরিয়েন্স কেমন হতো সেগুলো আমাদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন, সেরকম একটা ফিল দিয়ে যে টর্চের আলো, তারপরে এই যে সমস্ত সেন্সার লাইট জ্বলছে সেই লাইটগুলো অফ করে দিয়ে জানেন তো ছোটোখাটো কিছু জিনিসকে একটা টর্চের মধ্যে সামান্য রেখে বোঝাতে চেষ্টা করছিলেন যে এখানে যদি একটাও পোকা বা কিছু নড়তো সেটাকে কি বড় পরিমাণ দেখতে লাগতো। তবে গিয়ে আজকে এটা একটা পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। এখানটায় দেখতে পেলেন একটা কি সুন্দর ক্রিসমাস ট্রি পর্যন্ত সাজিয়ে রেখেছেন। যাই হোক চলুন, আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে এখানটা। এবার আমাদের গাইড আমাদের বলছেন যে বেরিয়ে চলে আসার জন্য। এবার পুরোপুরি বোঝা যাচ্ছে যে গুহা ছেড়ে বেরোচ্ছি। ভেতরটা অন্ধকার, ভেতর দিকটা। আর এই দেখুন এতক্ষণে দেখতে পাচ্ছি সূর্যের আলো। একদম কেভটার মধ্যে নামার সময় অনেকগুলো সিঁড়ি আছে, আবার আমরা যেই ট্যুরটা নিয়েছিলাম সেই ট্যুরটাতেও বেশ কিছু সিঁড়ি আছে, যেখানটায় ওই ঝর্নার মতো জল পড়ছিল বললাম ভেতরেও, সেই ঝর্নার জলের ওখান থেকে এই যে একদম ওপরে উঠে আসলাম, এই লেভেলটায় উঠে আসার জন্য বেশ অনেকগুলো প্রায় 112টা মতো সিঁড়ি রয়েছে ভেতরে। আর এইখান দিয়ে যে জলটা পড়ছে গুহার একদম মুখটায় ঢোকার সময় দেখতে পাচ্ছিলাম, সেটার একদম সামনে বেশ কি সুন্দর লাগছে ঝিরঝির করে জলটা পড়ছে। এখান থেকে বেরোনোর সময় জানেন তো আমাদের পায়ের জুতোগুলো একটা সাবান জলের মতো করা আছে, সেইটার ওপর পা দিয়ে তারপর গিয়ে যেতে বললেন, যাতে করে অনেক নিচে গিয়েছিলাম গুহার ভেতর থেকে না কোনো জার্মস বা কোনো ব্যাকটেরিয়া অথবা কোনো ভাইরাস না চলে আসে, সেজন্য ওইখানটা একটা পায়ে ধোয়ার মতো ব্যবস্থা করেছিলেন। যাই হোক চলুন, এবার ওই সকালে আমরা যেই আশপাশে একটুখানি যাব বলছিলাম, কোনো ভিউ পয়েন্ট আছে নাকি সেগুলোই যাব। তবে তার আগে মনে হচ্ছে একটুখানি কিছু খাওয়া দাওয়া করা প্রয়োজন, কারণ ভেতরে অনেকক্ষণই ছিলাম আর ওঠা নামা সিঁড়ি এই সমস্ত কিছু ছিল, আর তাই এবার লাঞ্চ করার সময়টাও হয়ে গেছে। এবার চলুন একটু কিছু খাবো। আর এইটা হচ্ছে গিয়ে এদের ন্যাশনাল পার্কের একটা বাসটার আবার রংখানা দেখুন কি সুন্দর সবুজ রঙের, একেবারে জঙ্গলের রঙের মতো রং করে রেখেছে, বেশ ভালোই লাগছে। তবে যাই হোক চলুন, আর এদিকে দেরি করব না, ওদিকে দেরি করলে আবার ওইদিকে রেস্টুরেন্টটা ফুল হয়ে যাবে, সকলেরই খিদে পেয়েছে। এইবার জাস্ট খেতে ঢুকেছি আমরা। এই ম্যামথ কেভ ন্যাশনাল পার্কেরই ভিজিটার সেন্টার লাগোয়া একটা রেস্টুরেন্ট আছে, এখানে পাশাপাশি খাবার জায়গার মধ্যে এই রেস্টুরেন্টটা আছে, এটা কাইন্ড অফ ফাইন ডাইন। আর তাছাড়া হচ্ছে গিয়ে এটার অপোজিটে আছে হচ্ছে গিয়ে একটা স্টারবাক, একটা ক্যাফে আছে। মোটামুটি লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট মেনু সবই আছে, বেশ ভালো। হ্যাঁ হ্যাঁ, তো আমরা এখন খাবো এখানে, খেয়ে এই আশপাশে একটু ঘুরবো, তারপরে গিয়ে এখান থেকে চলে যাব হচ্ছে গিয়ে সেন্ট লুইতে। রেস্টুরেন্টটাতে খাবারের মধ্যে অপশন ছিল হচ্ছে কি ট্যাকো, বুরিটো, বার্গার, মানে এখানকার যে সমস্ত খাবার হয় আর কি। তো একদম কিছু না খাওয়ার থেকে কিছু একটুখানি খেয়ে নিয়ে পেট ভরিয়ে নেওয়া ভালো, কারণ সেই সকালে বেরিয়েছিলাম অল্প কিছু খেয়ে। যাই হোক এখান থেকে খাওয়া দাওয়া সেরে এইবার আমরা এই আশপাশে একটুখানি ট্রেল দিয়ে আর কি সানসেট দেখতে পাওয়া যায়, এই সমস্ত কিছু দেখতে পাওয়া যায় আর কি, সেই সব ভিউ পয়েন্টগুলো করে রাখা আছে। তো এই ঠান্ডার মধ্যে কোনো কিছুই বেশ খুব ভীষণ ভালো লাগছে না, কারণ ঠান্ডাটা এখন প্রায় মাইনাসের কাছাকাছি পৌঁছে যাচ্ছে আর রাতের দিক হয়ে যাচ্ছে, তো সেই জন্য আরও ঠান্ডাটা খুব বাড়ছে। যাই হোক চট করে একটুখানি দেখে নিয়ে আর আবার ফিরে এবার চলে যাব তো বললাম। এখন তবে খুব একটা বেশি বাজে না জানেন তো, ওই বিকেল 4টে এরকম মতো বাজে। ওই যে নিচেটা দেখতে পাওয়া যাচ্ছে ওইখানটা থেকেই আমরা সকালে গুহার ভেতরে প্রবেশ করেছিলাম। এখনও ওখানে কিছু মানুষজন যাচ্ছেন, কারণ
এখনও ট্রিপ করাবেন আর কি ওনারা। সন্ধে কটা অবধি, 6টা অবধি বোধহয় এই সমস্ত ট্রিপগুলো চলে, তারপর তো সন্ধে রাত্রি হয়ে যায়, সব বন্ধও হয়ে যায়। আর ওই দিকটা দেখুন সূর্যটাকে কি সুন্দর লাগছে না, গাছের ফাঁক ফোকর দিয়ে। প্রকৃতির সব রূপেরই এক একটা আলাদা করে সৌন্দর্য রয়েছে। যেমন গাছের পাতা সবুজ থাকলে একরকম লাগে, রঙিন হলে একরকম লাগে, আর এখন আবার দেখুন একদমই পাতা টাতা কিচ্ছু নেই, গাছগুলো শুধু শুকনো দাঁড়িয়ে রয়েছে, সেটারও যেন একটা অদ্ভুত সৌন্দর্য। আর ফুল আর ফলে ভরে থাকলে তো সে তো মুগ্ধ করা দৃশ্য। যাই হোক, এই জায়গাটাতে হচ্ছে সানসেট পয়েন্ট। কি সুন্দর এই ফুলগুলো ফুটে আছে দেখুন। তবে আমরা আর অতক্ষণ দাঁড়াবো না, কারণ সানসেট হতে হতে প্রায় 5টা বাজবে। অতক্ষণ দাঁড়িয়ে সানসেট দেখলে আমাদের আবার 4.5 ঘন্টার মতো ড্রাইভ আছে, সেইটা করে পৌঁছতে দেরি হয়ে যাবে। তার চেয়ে চলুন বরং এইখানটা দেখা হয়ে গেল, আর ঠান্ডাটা আরও বেড়ে যাওয়ার আগে এবার আমরা রওনা হতে শুরু করি। কাল রাতে যখন হোটেলে পৌঁছলাম জানেন তো, ওই যে বললাম যে একটাও গাড়ি দেখতে পাচ্ছিলাম না হোটেলের বাইরে দাঁড়িয়ে, তাই জন্য ভেবেছিলাম সকালে উঠে যে হোটেলে বুঝি কোনো লোক নেই, তাহলে কি ন্যাশনাল পার্কেও কোনো লোকজনকে দেখতে পাবো না। কিন্তু ন্যাশনাল পার্কে ঢুকে আর পার্কিং লটে আসার পরে বুঝতে পারলাম যে না, যাদের বুকিং আছে, মানে বুকিং তো ফুল দেখতে পাচ্ছিলাম, অথচ কোথাও কোনো লোকজন দেখতে পাচ্ছিলাম না। সেই জন্যই ভাবছিলাম এই কি আমরা একাই কি ট্যুরটাতে ঢুকবো নাকি, কিন্তু ভেতরে এসে দেখলাম না, বহু মানুষ, আর তার মধ্যে রয়েছেন 40% মতো ভারতীয় পরিবার। সো এতক্ষণ ধরে আমরা তো ভেতরে ছিলাম, গুহার ভেতরে। তো কেভের ভেতরে না একদম ঠান্ডা লাগছিল না, খুব বেশি ঠান্ডা ছিল না, কিন্তু বেরিয়ে দেখছি কি ঠান্ডা জানেন না, একদম মুখ দিয়ে ধোঁয়াও বেরোচ্ছে। যাই হোক, এখন আমাদের তো দেখালো। এবার তো ওই বললাম যেমন যে সেন্ট লুইসে একটা হোটেলে চলে যাব, তারপরে কি কালকে আবার ওখান থেকে একটুখানি বেড়ানোর প্ল্যান আছে। তো যাই হোক, চলুন, ঘোরা হয়ে গেল। আর অবশ্যই আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে পারলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে প্লিজ একটু লাইক, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আবার রিকোয়েস্ট করছি, পারলে প্লিজ একটু পেজটা ফলো আর শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।